গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই দেখছো এডুকেশন উইথ সঞ্জীব চ্যানেল। তো আজকে ক্লাসটা করব কোল বিদ্রোহকে নিয়ে। তো কোল বিদ্রোহ কোল বিদ্রোহ দুটো ফেজে ঘটেছিল। তো গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে 1831 থেকে 32, আর প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে 1820 থেকে 21। প্রথমেই বলি যে কোলরা একটা উপজাতি সম্প্রদায়, এবং এই কোলরাও কিন্তু বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত ছিল। যেমন হচ্ছে আর এদের বাসস্থান ছিল ছোটনাগপুর অঞ্চলে। হো, ওরাও, মুন্ডা, এই সম্প্রদায়গুলোতে তারা বিভক্ত ছিল। তো প্রথম ফেজের সময়কালটা হচ্ছে 1820 থেকে 1821। তো ছোটনাগপুর অঞ্চলের পোড়াহাটের রাজা ব্রিটিশদের যখন আনুগত্য স্বীকার করার ফলে কি হয়, তো ইংরেজদের রাজস্ব দিতে সে বাধ্য হয় বা আনুগত্য স্বীকার হয়। এবার যখন রাজস্ব তুলতে যায় রাজারা, তখন তুলতে যাওয়ার ফলে কোলদের মধ্যে একটা অসন্তোষ দেখা যায়। তো এবার প্রথম রাজস্ব নিতে গিয়েছিল কোল সম্প্রদায়ের হো সম্প্রদায়ের কাছে, কোলদের হো সম্প্রদায়ের কাছে। তো তাদের সঙ্গে কিন্তু বিরোধ বাঁধে। এবার যখন বিরোধ বাঁধে তখন ওই পোড়াহাটের রাজার সহায়তায় কিন্তু ইংরেজ সেনাপতিকে ডাকা হয় রোগসেস নাম। সেই ইংরেজ সেনাপতির নাম হচ্ছে রোগসেস। রোগসেস রোগসেস তো রোগসেস সেনাপতির নেতৃত্বে একটা সৈন্য দল যায় সেখানে। কিন্তু এরা হো সম্প্রদায় বা উপজাতি সম্প্রদায়রা কিন্তু তীর বল্লমে সজ্জিত ছিল। তারা কিন্তু সেই ইংরেজ সৈন্য দলকে পরাজিত করে। এটা 1820 খ্রিস্টাব্দে, প্রথম কিন্তু 1820। তারপরে রোগসেস আবার 1821 খ্রিস্টাব্দে পুনরায় আক্রমণ হানে। এই পুনরায় যখন আক্রমণ হানে তখন কিন্তু প্রথমে কিন্তু সেই রকম অস্ত্র শস্ত্র ছিল না ইংরেজ সৈন্যদের কাছে। তারা ভেবেছিল যে হয়তো খুব সহজেই দমন হয়ে যাবে। তারপরে কি হলো, পরে যখন গেল এই 1821-এ, তখন কামান বা বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে গেছিল। তারপরে তখন এই বিদ্রোহটা দমন হলো, মানে সেই হো সম্প্রদায়কে দমন করলো। তারপরে আবার দ্বিতীয় ফেজ যেটা, সেটা হচ্ছে 1831 থেকে 1832। তো এই কিছু বহিরাগত মহাজন, তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা অত্যাচারের সীমা পার করে দেয়। ভূমি রাজস্ব বা রাজস্ব কর উঠাতে গিয়ে যারা দিতে পারে না তাদের হয়তো বাড়ির ছেলে মেয়ে স্ত্রী মহিলাদের ওপরও নির্যাতন করা হয়, এবং তাদের ভূমিও কেড়ে নেওয়া হতো। এবং তাদের কি কি করা হতো, তারা তাদের আফিম চাষে বাধ্য করা হতো। তারপরে মদ বিক্রেতায় কিন্তু কর বাড়িয়ে দেওয়া হয়েছিল। এইরকম বিভিন্ন অনেক কারণ ছিল। তারপর ভূমি রাজস্ব বাড়িয়ে দেওয়া হয়েছিল, জোর জবরদস্তি করা এইসব। তো তারা কিন্তু এই রকম চলতে থাকার ফলে তারাও বিদ্রোহ করার একটা চিন্তা ভাবনা আসে। তো এবং বিদ্রোহের যারা নেতৃত্ব দিয়েছিল তারা হচ্ছে বুদ্ধু ভগত, বুদ্ধু ভগত, বুদ্ধ ভগত, জয়া ভগত, জয়া ভগত, ভিন্দরাই মানকি, কোথাও মাংকিও লেখা থাকে, ভিন্দরাই মানকি, ভিন্দরাই মানকি। তারপরে সিংরাই মানকি, সিংরাই, সিংরাই মানকি, সিংরাই মানকি। তারপর হচ্ছে মাদারি, মাদারি মাহাতো, মাদারি মাহাতো। তো এইসব কয়েকজন লোক মিলে তারা কিন্তু এই কোল বিদ্রোহের জন্য কিন্তু জনসমাজকে একত্রিত করেছিল। কিছু সেই সময়ের মানে উপজাতি যে লোকগুলো তাদেরকে একত্রিত করছিল, করে তারা
বিদ্রোহ ঘোষণা করেছিল। এবার দিকু, এই যে দিকু শব্দটার অর্থ হচ্ছে বহিরাগত। দিকু তো বহিরাগত, বহিরাগত। তারপরে চলে আসি এই বিদ্রোহটা প্রথম মানে ওই 1821-এ ওটা ছিল হো সম্প্রদায়ের লোকেদের হাত দিয়ে বিদ্রোহটা শুরু হয়েছিল। এবার হচ্ছে ওরাও ও মুন্ডারা সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল। তো এই বিদ্রোহ যে কারা কারা নেতৃত্ব দিয়েছিল জেনে গেলাম। এবার এই বিদ্রোহটা ছড়িয়ে গেছিল কতদূর? হাজারিবাগ, মানভূম, পালামো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। এবার এই বিদ্রোহে ইংরেজ সৈন্যরা তারা কিন্তু আধুনিক অস্ত্র শস্ত্র তখন তাদের হাতে, আর এদের হাতে ছিল তীর বল্লম এইসব অস্ত্র। তো তারা কিন্তু ইংরেজদের দিক থেকে ক্যাপ্টেন থমাস উইলকিন্স, ইংরেজদের দিক থেকে একজন সৈন্য এসেছিল, ইংরেজ ক্যাপ্টেন থমাস উইলকিন্স। ক্যাপ্টেন থমাস উইলকিন্সের নেতৃত্বে এই বিদ্রোহকে দমন করা হয়। নিরীহ সেই উপজাতি সম্প্রদায়ের লোকেদের উপর নির্মমভাবে হত্যাকাণ্ড চালানো হয়। তো এইভাবে এই বিদ্রোহ দমন করা হয় এবং 1834 সালে উপজাতি বিদ্রোহের সমস্যা সমাধানের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি সালে দক্ষিণ পশ্চিম সীমান্ত নামে একটি এজেন্সি গড়ে তোলে। তো এই হলো আজকের ক্লাস, কোল বিদ্রোহ এখানেই শেষ হলো। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে, মনে হয় যে তোমাদের কোনো উপকার হচ্ছে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। নেক্সট ডে সাঁওতাল বিদ্রোহ বা ফরাজি আন্দোলনের উপরেও ক্লাস নিয়ে আসছি। সবাই নজর রেখো আমার চ্যানেলে। থ্যাংক ইউ।